কোটিপতির মেয়ে নদীতে ডুবেছিল। ছাগল চড়ানো লোকটি ঝুঁকি নিয়ে বাঁচাল। পরের সত্য শুনে সবাই কেঁদে ফেলল। এটি নৈনিতালের একটি সত্য ঘটনা। নদী সেদিন একটু বেশিই ফুঁসছিল। বৃষ্টি থামার অনেক দিন হয়ে গিয়েছিল, কিন্তু পাহাড় থেকে নেমে আসা তীব্র ধারা এখনও নিজের সাথে মাটি, কাঠ আর না জানি কত না বলা গল্প ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। দুপুরের সময় ছিল, সূর্য মাথার ওপর ছিল, কিন্তু নদীর তীরে দাঁড়িয়ে থাকা মানুষদের মুখে রোদ নয়, ভয়ের ছায়াই পরিষ্কার দেখা যাচ্ছিল। ওই মেয়েটি নদীর তীরে দাঁড়িয়ে হাসছিল। দামি কাপড়, ব্র্যান্ডের জুতো, হাতে মোবাইল আর মুখে সেই বেফিকলে যা প্রায়শই ওই সব মানুষদের মুখে দেখা যায় যারা জীবনে কখনো অভাব দেখেনি। তার সাথে ২-৩ জন বন্ধু ছিল যারা ছবি তুলছিল, ভিডিও বানাচ্ছিল আর সোশ্যাল মিডিয়ার জন্য পারফেক্ট ফ্রেম খুঁজছিল। নদী তাদের জন্য শুধু একটা ব্যাকগ্রাউন্ড ছিল, একটা জায়গা যেখান থেকে ভালো রিল তৈরি হতে পারে। কিন্তু কে জানত যে এই নদী কিছুক্ষণের মধ্যে মৃত্যুর রূপ নেবে? এক পা এগোতেই মেয়েটির পা পিছলে গেল। হয়তো পাথর ভেজা ছিল, হয়তো জুতোর গ্রিপ দুর্বল ছিল, বা হয়তো ভাগ্য সেই মুহূর্তেই মোড় নিয়েছিল। ভারসাম্য বিগড়ে গেল, হাত হাওয়ায় দুলল, আর পরের মুহূর্তেই সে তীব্র স্রোতের নদীতে গিয়ে পড়ল। চিৎকার করারও পুরো সুযোগ মেলেনি, কারণ জল, মুখ আর আওয়াজ দুটোই একসাথে গিলে নিয়েছিল। আরে পড়ে গেল, কেউ বাঁচাও, জল খুব তীব্র! নদীর তীরে দাঁড়িয়ে থাকা মানুষরা একদম স্তব্ধ হয়ে গেল। কিছু লোক দৌড়ে সামনে এলো, কিছু পিছিয়ে গেল, কিছু মোবাইল বের করে নিল। কেউ বলল যে সাঁতারু ডাকো, কেউ বলল যে পুলিশকে ফোন করো, আর কেউ বা দূরে দাঁড়িয়ে হাত জোড় করে নিল। কিন্তু যে একটা কাজ সবচেয়ে জরুরি ছিল, নদীতে ঝাঁপ দেওয়া, সেটা করার হিম্মত কারও মধ্যে ছিল না। মেয়েটি জলে হাত পা ছুঁড়ছিল। তার দামি ওড়না জলে জড়িয়ে গিয়েছিল, চুল মুখের ওপর এসে গিয়েছিল, আর চোখে সেই ভয় ছিল যা শব্দে বর্ণনা করা যায় না। প্রতি সেকেন্ডের সাথে তার শরীর স্রোতের সাথে আরও নিচেই খিচে যাচ্ছিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা চিৎকার করছিল, কিন্তু তাদের আওয়াজ নদীর শব্দে কোথাও হারিয়ে যাচ্ছিল। সেই সময় নদী থেকে একটু দূরে একজন লোক দাঁড়িয়েছিল। তার আশেপাশে ছাগল চড়ছিল। কাপড় সাধারণ ছিল, হয়তো অনেক বছরের পুরনো। পায়ে চটিও ছিল না, বাস খালি পায়ে মাটির গরম সহ্য করে সেই লোকটি কখনো ছাগলদের দিকে তাকাচ্ছিল, কখনো নদীর দিকে। তার মুখ রোদে ঝলসানো ছিল, চোখে ক্লান্তি ছিল, কিন্তু সেই ক্লান্তির নিচে কোথাও অন্য কিছুও ছিল, একটা সতর্কতা, একটা দায়িত্ব। সে শোরগোল শুনল। প্রথমে ধ্যান দেয়নি, কারণ নদীর তীরে প্রায়শই লোকেরা শোরগোল করে। কিন্তু যখন সে মানুষদের মুখে ভয় দেখল আর জলে কারো ডুবন্ত হাত দেখল, তখন তার পা আপনি সামনে বেড়ে গেল। সে ছাগলদের দিকে এক পলক তাকাল, যেন তাদের বোঝাচ্ছিল যে সে এক্ষুনি ফিরবে, আর তারপর নদীর দিকে দৌড়ে গেল। লোকেরা তাকে দেখে চিৎকার করল, আরে যেও না, তুমি মরে যাবে, জল খুব তীব্র। কিন্তু সেই লোকটি থামল না। সে না কাপড়ের পরোয়া করল, না নিজের প্রাণের, না এই কথার যে সে কে আর সামনে ডুবতে থাকা মেয়েটিকে। তার কাছে সেই মুহূর্তে বাস একটাই সত্য ছিল, জলে কোনো মানুষ ডুবছে, আর যদি এখনই কিছু না করা হয় তবে হয়তো অনেক দেরি হয়ে যাবে। পরের মুহূর্তেই সে নদীতে ছিল। ঠান্ডা, তীব্র আর নির্দয় জল তার শরীরে আঘাত করল। স্রোত তাকেও টানার চেষ্টা করল, কিন্তু সে পাথরের সাহায্য নিল। নিজের শরীরকে বেঁকিয়ে স্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা করল। প্রতি নিঃশ্বাস ভারী লাগছিল, প্রতিটি ঢেউ যেন তাকে নিচে টানছিল। তবুও তার চোখ শুধু একটাই জিনিস খুঁজছিল, ওই মেয়েটি। সে কোনোভাবে তাকে ধরে ফেলল। মেয়েটির শরীর এখন নিস্তেজ হতে শুরু করেছিল, হাতের শক্তি বেঁচে ছিল না। লোকটি এক হাত দিয়ে তাকে ধরল, অন্য হাত দিয়ে সাঁতার কাটার চেষ্টা করল, আর পুরো শরীরের জোর লাগিয়ে তীরের দিকে এগোল। অনেকবার লাগল যে সে নিজেই ডুবে যাবে, কিন্তু প্রতিবার সে নিজেকে সামলে নিল। তীরে দাঁড়িয়ে থাকা লোকেরা শ্বাসরুদ্ধ করে দেখছিল। এখন মোবাইল নিচে ছিল, আওয়াজ থেমেছিল, আর সবার দৃষ্টি ওই লোকটির ওপর আটকে ছিল, যে মৃত্যুর সাথে লড়াই করে একটা প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। অনেক কষ্ট করে সে দুজনকে হেঁচড়ে তীরে নিয়ে এলো। মেয়েটি বেহুশ ছিল, তার শরীর ঠান্ডা পড়ে গিয়েছিল, আর শ্বাস খুব ধীর হয়ে গিয়েছিল। কেউ বলল যে এখন সব শেষ, কেউ জল দেওয়ার কথা বলল, কিন্তু সেই লোকটি বিনা কিছু বলে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে মেয়েটির মাথা সোজা করল, তার ছাতি চাপল, আর বারবার চেষ্টা করতে লাগল যাতে তার শ্বাস ফিরে আসে। তার হাত কাঁপছিল, কিন্তু হিম্মত ভাঙেনি। কিছু মুহূর্ত এমন ছিল যখন লাগল যে হয়তো দেরি হয়ে গেছে, কিন্তু তখনই মেয়েটি জোরে কাশি দিয়ে জল উগড়াল, আর সেই মুহূর্তে ভিড়ের মধ্যে একটা অদ্ভুত হুলস্থুল পড়ে গেল। মেয়েটি জীবিত ছিল, তার চোখ ধীরে ধীরে খুলল। ঝাপসা দৃষ্টিতে সবচেয়ে প্রথমে সে যে মুখটি দেখল তা সেই লোকটিরই ছিল।
ভেজা, ক্লান্ত, আর এখনও তার শ্বাসের চিন্তা করছিল। সেদিন নদীর তীরে অনেক কিছু বদলে গিয়েছিল, কিন্তু আসল গল্প এখনও শুরুই হয়েছিল। নদীর তীরে হঠাৎ নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল। কিছুক্ষণ আগে যে জায়গা চিৎকার চেঁচামেচি আর হুড়োহুড়িতে ভরা ছিল, সেখানে এখন শুধু ভারী ভারী শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। মেয়েটি মাটিতে শুয়েছিল, তার ছাতি এখন উঠছিল ও পড়ছিল, আর চোখে ধীরে ধীরে হুঁশ ফিরছিল। লোকেরা এক অপরের মুখ দেখছিল, যেন তাদের নিজেদেরই বিশ্বাস হচ্ছিল না যে যা হতে যাচ্ছিল তা কেটে গেছে। কিন্তু যে লোকটি এগুলো করেছিল সে এখনও ওখানেই বসেছিল। তার কাপড় জলে লেপ্টে ছিল, শরীর কাঁপছিল, আর হাতে এখনও সেই কম্পন ছিল যা মৃত্যুকে ছুঁয়ে ফিরে আসার পর হয়। কেউ তার কাঁধে হাত রাখল, কেউ জল বাড়াল, কিন্তু সে কারো দিকে ঠিকভাবে তাকালো পর্যন্ত না। তার দৃষ্টি বারবার মেয়েটির মুখের দিকে যাচ্ছিল, যেন সে এখনও নিশ্চিত হতে চাইছিল যে সে সত্যিই জীবিত আছে। মেয়েটি চোখ খুলতেই তার দৃষ্টি এদিক ওদিক ভাটকাতে লাগল। আকাশ খুব তীব্র লাগছিল, মাথা ভারী ছিল, আর শরীরে অদ্ভুত দুর্বলতা ছিল। সে কিছু বুঝতে পারছিল না যে সে কোথায় আছে আর এখানে কিভাবে পৌঁছাল। কিন্তু যখন তার নজর ওই লোকটির ওপর পড়ল যে তার একদম কাছে বসেছিল, তখন সে কিছুক্ষণের জন্য থেমে গেল। ওই মুখ তার জন্য নতুন ছিল, অচেনাও ছিল, কিন্তু ওই মুখে কোনো একটা অদ্ভুত শান্তিও ছিল। জল, সে ধীর গলায় বলল। কেউ সাথে সাথে বোতল বাড়িয়ে দিল, কেউ বলল যে অ্যাম্বুলেন্স ডাকো, আর কেউ ফোনে জোরে জোরে কথা বলতে লাগল। ওই লোকটি ধীরে মেয়েটির মাথা সাহারা দিয়ে উঠাল আর জলের এক ঢোক তার ঠোঁটে লাগাল। তার হাত এখনও কাঁপছিল, কিন্তু পকড় মজবুত ছিল। তখনই ভিড়ের মধ্যে কেউ বলল, আরে, এ তো সেই ছাগল চড়ানো লোকটা। এই বাক্যটি যেন বাতাসে ভেসে গেল। কিছু লোক ওই লোকটিকে এখন ধ্যান দিয়ে দেখতে শুরু করল। তার ছেঁড়া পুরনো কাপড়, নগ্ন পা, রোদে কালো হওয়া মুখ। যারা কিছুক্ষণ আগে তাকে হীরের মতো দেখছিল, তাদের চোখে এখন প্রশ্ন আর সন্দেহ ভাসতে লাগল। কেউ পিছিয়ে গেল, কেউ ফিসফিস করতে লাগল, আর কেউ এমনভাবে দেখতে লাগল যেন হঠাৎ তাকে নিজের প্রশংসার ওপর নিজেরই লজ্জা আসতে শুরু করেছে। ওই লোকটি এসব দেখল, কিন্তু কিছু বলল না। সে উঠল, নিজের ভেজা কাপড়কে হালকা নিংড়ে দিল, আর কিনারে রাখা নিজের কাঠের লাঠি উঠাতে লাগল। এমন লাগছিল যেন তার কাজ এখানে শেষ হয়ে গেছে। সে মেয়েটির দিকে এক শেষ নজর দিল। কোনো আশা নেই, কোনো অভিযোগ নেই, বাস একটা শান্ত বিশ্বাস যে সে যা করার ছিল তা করে দিয়েছে। কিন্তু তখনই পিছন থেকে আওয়াজ এলো, দাঁড়াও। মেয়েটি তাকে দেখল। তার গলা এখনও দুর্বল ছিল, কিন্তু চোখে কিছু এমন ছিল যা তাকে আটকাচ্ছিল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ পাচ্ছিল না। বাস এটুকুই বেরোল, আপনি আপনি আমাকে। ওই লোকটি হালকা ঘাড় নাড়ল, যেন বলতে চাইছিল যে এতে কোনো বড় ব্যাপার নেই। এখন ঠিক আছো তো? সে বাস এটুকুই জিজ্ঞেস করল। মেয়েটি মাথা নাড়ল, তার চোখে জল এসে গেল, কিন্তু এবার সেটা ভয়ের জল ছিল না। হয়তো প্রথমবার সে উপলব্ধি করেছিল যে মৃত্যু কত কাছে আসতে পারে, আর কোনো অচেনা মানুষ কত সহজে নিজের প্রাণ বাজিতে লাগাতে পারে। ভিড় এখন দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। এক অংশ ওই লোকটিকে ভগবানের মতো দেখছিল, আর অন্য অংশ তাকে সন্দেহের নজরে। কেউ বলছিল যে বিনা জিজ্ঞেসেই ঝাঁপিয়ে পড়েছে, কেউ বলছিল যে কোথাও কোনো খারাপ উদ্দেশ্য তো ছিল না, কেউ তো এখনও পর্যন্ত বলে দিল যে এরকম লোকদের থেকে দূরে থাকা উচিত। জানি না কোন চিন্তা থেকে আসে। ওই লোকটি এসব শুনছিল। তার মুখে কোনো রাগ ছিল না, কোনো আঘাত ছিল না, বাস একটা অদ্ভুত ক্লান্তি ছিল। হয়তো এই ক্লান্তি শুধু শরীরের ছিল না, হয়তো এটা ওই সমাজের ক্লান্তি ছিল যেখানে মানবতার আগে পরিচয় জিজ্ঞেস করা হয়। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল। মেয়েটিকে স্ট্রেচারে শোয়ানো হলো, ডাক্তাররা তাকে ঘিরে নিল, আর লোকেরা আবার নিজেদের ফোন বের করতে লাগল। এখন ভিডিও রেস্কিউয়ের ছিল, হিরোর ছিল, আর সেই মুহূর্তের ছিল যা ভাইরাল হতে পারে। কিন্তু ওই লোকটির মুখ কোনো ফ্রেমে ছিল না, আর নাই তাকে কেউ ডাকল। সে ধীরে ধীরে ভিড় থেকে বেরিয়ে যেতে লাগল। তার পা ভারী ছিল, কাপড় এখনও ভেজা ছিল, আর শরীরে দুর্বলতা পরিষ্কার বোঝা যাচ্ছিল। কেউ তাকে আটকাল না, কেউ তার নাম জিজ্ঞেস করল না, আর হয়তো কারো এটা মনেও রইল না যে যদি সে না থাকত তবে আজ এখানে একটা লাশ পড়ে থাকত। নদী এখনও বয়ে যাচ্ছিল, একই গতিতে, একই নিষ্ঠুরতায়, যেন তার এই কথায় কোনো ফারাকই পড়েনি যে সে এইমাত্র একটা জীবনকে গিলতে গিলতে ছেড়েছে। লোকটি নদীর দিকে তাকালো, তারপর আকাশের দিকে, আর তারপর নিজের ছাগলদের দিকে, যারা দূরে দাঁড়িয়ে তার অপেক্ষা করছিল। সে লম্বা শ্বাস নিল আর চলতে লাগল। পিছনে রয়ে গেল ভিড়, পিছনে রয়ে গেল অ্যাম্বুলেন্স, আর পিছনে রয়ে গেল সেই মুহূর্ত যা প্রমাণ করে দিয়েছিল যে আসল বাহাদুরি প্রায়শই সবচেয়ে গুমনাম মুখগুলোতে লুকিয়ে থাকে।
কিন্তু গল্প এখানেই শেষ হয়নি, কারণ শহর থেকে আসা একজন লোক দামি গাড়িতে বসে তীব্র রাগ আর ভয় নিয়ে এখনও রাস্তায় ছিল। আর তার আসার পর প্রশ্ন বদলে যাওয়ার কথা ছিল, নজর বদলে যাওয়ার কথা ছিল, আর মানবতার আসল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। হাসপাতালের ঘরে হালকা সাদা রং ছড়িয়েছিল, দেয়াল, বিছানা, পর্দা সবকিছু এত পরিষ্কার আর শান্ত ছিল যে যেন এখানে শোরগোল করার অনুমতিই না থাকে। কিন্তু সেই সাদা রঙের মাঝে শুয়ে থাকা মেয়েটির মনে শান্তি ছিল না। চোখ খোলা ছিল, শরীর এখন আগের থেকে ভালো ছিল, কিন্তু মন বারবার সেই একটা মুহূর্তেই আটকে যাচ্ছিল, যখন ঠান্ডা জল তার শরীরকে টানতে টানতে নিচে নিয়ে যাচ্ছিল আর শ্বাস ভাঙতে শুরু করেছিল। তার এখনও মনে ছিল সেই ভয়, সেই মুহূর্ত যখন তার মনে হয়েছিল যে হয়তো এখন সব শেষ হয়ে যাবে। আওয়াজ দূরে চলে যাচ্ছিল, হাতে শক্তি বেঁচে ছিল না, আর চোখের সামনে অন্ধকার ছেয়ে আসছিল। কিন্তু সেই অন্ধকারের মাঝেই একটা মুখ ভেসে উঠেছিল, ক্লান্ত, ভেজা আর তবুও ভীষণ স্থির। সেই মুখ কোনো ডাক্তারের ছিল না, কোনো সুপারহিরোর ছিল না, বরং এক সাধারণ মানুষের ছিল, যে নিজের প্রাণের পরোয়া না করে তাকে ধলে উপরে টেনেছিল। সে পাশ ফিরল, শ্বাস এখন স্বাভাবিক ছিল, কিন্তু হৃদয়ের ধড়কন এখনও তীব্র ছিল। পাশের চেয়ারে তার বাবা বসেছিল, মাথা নিচু করে মোবাইল হাতে ধরে, যেন সে কোনো বড় সমস্যার সমাধান খুঁজছিল। তার মা জানলার কাছে দাঁড়িয়েছিল, চোখে জল আর মুখে ভয়ের ছায়া। বাবা, মেয়েটি ধীর গলায় বলল। তার আওয়াজ শুনেই বাবা চমকে গেলেন। মোবাইল সাইডে রেখে এসে সাথে সাথে উঠলেন আর তার কাছে এসে বসলেন। তার চোখে সেই ভয় ছিল যা কিছু ঘন্টা আগে নদীর তীরে দেখা গিয়েছিল, কিন্তু এখন তাতে স্বস্তিও মিশেছিল। তুমি ঠিক আছো তো? তিনি তার হাত ধরে জিজ্ঞেস করলেন। মেয়েটি মাথা নাড়ল। বাবা, সে আবার বলল, আমার ওই লোকটির কথা মনে পড়ছিল। বাবা কিছু মুহূর্ত চুপ রইলেন। তিনি বুঝতে পারলেন না যে সে কোন লোকটির কথা বলছে, কিন্তু আন্দাজ করতে দেরি লাগল না। তার মুখে হালকা কঠোরতা এসে গেল, যেন এমন কোনো বিষয় তোলা হয়েছে যার ওপর তিনি এখন কথা বলতে চান না। ডাক্তার বলেছেন যে তোমার বিশ্রাম দরকার। তিনি কথা ঘোরানোর চেষ্টা করলেন, কিন্তু মেয়েটি চুপ থাকার মতো ছিল না। বাবা, সে আবার বলল, এবার একটু জোরের সাথে, যদি ওই লোকটি না থাকতো তবে আমি আজ এখানে থাকতাম না। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। মা জানলা থেকে ঘুরে মেয়েটিকে দেখলেন, আর বাবার আঙুল তার হাতের ওপর একটু কষল। তিনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছিলেন না। তুমি জানো বাবা, মেয়েটি আগে বলল, যখন আমি জলে ডুবছিলাম তখন আশেপাশে অনেক লোক ছিল, সবাই চিৎকার করছিল, কিন্তু কেউ সামনে এগোচ্ছিল না। শুধু ওই লোকটি, সে না ভেবেই ঝাঁপিয়ে পড়ল। বাবা গভীর শ্বাস নিলেন। তার নদীর দৃশ্য মনে পড়ে গেল, ভেজা কাপড়, ছাগল চড়ানো লোকটা, আর নিজের মেয়েকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসা ওই মানুষটা। তার মনে পড়ল যে কিভাবে তিনি তাকে প্রশ্ন করেছিলেন, কিভাবে সন্দেহ করেছিলেন, আর কিভাবে ধন্যবাদ না দিয়েই তাকে যেতে দিয়েছিলেন। যদি সে ভুল হতো, তবে নিজের প্রাণ কেন বাজিতে লাগাত? এই প্রশ্ন কোনো তীরের মতো বাবার বুকে লাগল। তিনি প্রথমবার নিজেকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। এখন পর্যন্ত তিনি সব কিছুকে নিজের অভিজ্ঞতা, নিজের মাপকাঠি আর নিজের ভয় দিয়ে দেখেছিলেন, কিন্তু আজ প্রথমবার তার মনে হল যে হয়তো তিনি মানুষকে মানুষ হিসেবে নয়, তার অকাত দিয়ে দেখেছিলেন। মা এখন কাছে এসে নাড়িয়ে পড়েছিলেন। ওই লোকটিকে খুব ক্লান্ত লাগছিল, তিনি ধীর গলায় বললেন। তার হাত কাঁপছিল, কিন্তু তবুও সে মেয়েকে ছাড়েনি। মেয়েটি মায়ের দিকে তাকাল। মাম্মি, সে আমার কাছে কিছু চাইনি, না টাকা, না নাম, বাস জিজ্ঞেস করল যে আমি ঠিক আছি কিনা। বাবার চোখ নিচু হয়ে গেল। তার নিজের জীবনের অনেক ঘটনা মনে পড়তে লাগল, সওদা, মুনাফা, লোকসান, লোক যারা শুধু লাভের জন্য কাছে আসত, আর আজ একজন এমন মানুষ যে বিনা স্বার্থে তার মেয়ের প্রাণ বাঁচাল। তাকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। হয়তো, বাবা ধীর গলায় বললেন, হয়তো আমাদের ভুল হয়ে গেছে। এই শব্দ তার মুখ দিয়ে বের করা সহজ ছিল না। সারা জীবন তিনি অন্যদের দিয়ে ক্ষমা চাইয়েছিলেন, কিন্তু আজ প্রথমবার তিনি নিজেকে কাঠগড়ায় দাঁড়ানো অনুভব করছিলেন। মেয়েটি তার হাত শক্ত করে ধরে নিল। বাবা, মানুষকে তার কাপড় দিয়ে নয়, তার কাজ দিয়েছে না উচিত। সেই মুহূর্তে ঘরে কোনো বড় ভাষণ হল না, কোনো রায় শোনানো হল না। বাস একজন বাবা ছিল যার উপলব্ধি হচ্ছিল যে তার সম্পদ তাকে মজবুত নয়, হয়তো অন্ধ বানিয়ে দিয়েছিল। সেই সময় বাইরে করিডর দিয়ে কোনো নার্স যাচ্ছিল। বাবা তাকে ওই লোকটির ব্যাপারে জিজ্ঞেস করলেন। নার্স জানালো যে ওই লোকটি হাসপাতালেই আসেনি, বাস মেয়েটিকে সুরক্ষিত দেখে চুপচাপ চলে গেছে। এটা শুনে বাবার হৃদয়ে আরও কিছু ভেঙে গেল। যদি ওই লোক পুরস্কার বা পরিচিতি চাইত, তবে সে থামত, কিন্তু তার চলে যাওয়াই তার সততা ছিল। বাবা দাঁড়ালেন, তিনি কোট উঠালেন, পকেট থেকে চাবি বের করলেন, আর প্রথমবার বিনা রাগে বিনা আদেশে বললেন,
আমাদের তাকে খুঁজতে হবে। মেয়েটি স্বস্তির নিঃশ্বাস নিল। তার চোখে জল ছিল, কিন্তু এবার সেটা ভয়ের নয়, প্রশান্তির ছিল। তার মনে হলো যে আজ শুধু তার প্রাণ বাঁচেনি, হয়তো তার বাবার বিশ্বাসও বেঁচে গেছে। ঘর থেকে বেরোনোর সময় বাবা শেষবার পিছনে ঘুরে মেয়েকে দেখলেন, আর সেই মুহূর্তে তার উপলব্ধি হল যে যদি আজ ওই লোক নদীতে না ঝাঁপ দিত, তবে তিনি শুধু নিজের মেয়েকে নয়, নিজের মানবতাকেও হারিয়ে ফেলতেন। এখন গল্প তার শেষ মোড়ের দিকে এগোচ্ছিল, একটা এমন মোড় যেখানে প্রশ্ন টাকার নয়, মানুষ হওয়ার ছিল। শহরের রাস্তা রাতেও জেগে থাকে, বাতির আলো, গাড়ির শব্দ আর মানুষের ব্যস্ততা সব কিছু চলতে থাকে, যেন কোনো এক মানুষের জীবন আর মৃত্যুতে শহরের কোনো ফারাকই পড়ে না। কিন্তু সেই রাতে একটা দামি গাড়ি শহরের ওই সব রাস্তা দিয়ে নয়, বরং শহরের বাইরে যাওয়া একটা কাঁচা রাস্তার দিকে ঘুরে গিয়েছিল। গাড়ির পিছনের সিটে বসা লোক জানলা দিয়ে বাইরে দেখছিল, কিন্তু তার চোখ রাস্তা নয়, নিজের ভিতরে চলতে থাকা তোলপাড় দেখছিল। ওই লোক কোটিপতি ছিল, জীবনে সে অনেক কিছু জিতেছিল, টাকা, নাম, ক্ষমতা, কিন্তু আজ প্রথমবার তার মনে হচ্ছিল যে সে কিছু হারিয়ে ফেলেছে। আর সেটা ফেরত পাওয়ার জন্য না টাকার দরকার আছে, না প্রভাবের, বরং শুধু সত্যিকারের হৃদয়ের। ড্রাইভার জানালো যে ওই লোকটি প্রায়শই এই রাস্তা দিয়েই নিজের ছাগল নিয়ে ফেরে। গাড়ি সামনে বাড়ল, আর কিছুক্ষণ পর হেডলাইটের আলোয় এক পরিচিত ছায়া দেখা গেল। ওই একই লোক, কাঁধে কাঠের লাঠি, আগে আগে চলা ছাগল, আর মুখে সেই ক্লান্তি। কিন্তু এখন তাতে ভয় ছিল না। গাড়ি থামল, কোটিপতি বাইরে বেরোলেন। বাতাসে হালকা ঠান্ডা ছিল, আর দূরে কোথাও নদীর আওয়াজ এখনও শোনা যাচ্ছিল, যেন সে এই গল্পের সাক্ষী। ওই লোকটি ঘুরল আর গাড়ির দিকে তাকাল। তার হয়তো আন্দাজ ছিল না যে কে এসেছে, কিন্তু সে কোনো ঘাবড়ানি দেখাল না। ভাই, কোটিপতি প্রথমবার বিনা অহংকারে, বিনা দম্ভে বললেন, 1 মিনিট কথা বলতে হবে। ওই লোকটি থামল, সে ছাগলদের ইশারায় কিনারে করল, আর সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখল। ওই একই লোক যে কিছু ঘন্টা আগে তাকে প্রশ্ন করেছিল, সন্দেহ করেছিল, আর ধন্যবাদ না দিয়েই যেতে দিয়েছিল। যদি কোনো কথার জন্য এসে থাকি, কোটিপতি বললেন, তবে সেটা ক্ষমা চাওয়ার জন্য। এই শব্দ ওই অন্ধকার রাস্তায় খুব ভারী ছিল। ওই লোকটি কিছু মুহূর্ত চুপ রইল। হয়তো তার আশা ছিল না যে এই লোক এখানে আসবে, আর সেটাও এই কারণে। আমি সেদিন আপনাকে মানুষের মতো দেখিনি, কোটিপতি আগে বললেন। আমি আপনাকে আপনার অবস্থা দিয়ে দেখেছি, আর এটা আমার সবথেকে বড় ভুল ছিল। ওই লোকটি নিচে তাকিয়ে রইল। তার মুখে কোনো জয় ছিল না, কোনো সন্তোষ ছিল না, বাস একটা সাধারণ ভাব ছিল, যেন এসব তার জন্য খুব বড় কোনো বিষয়ই না হয়। আপনাকে আমার মেয়ে চিনতে পেরেছে, কোটিপতি বললেন, আর আজ সে আমাকে আমার অকাত বুঝিয়ে দিয়েছে। তিনি পকেট থেকে একটা খাম বের করলেন, তাতে টাকা ছিল, অনেক টাকা। তিনি সামনে বাড়িয়ে বললেন, এটা আপনার সাহায্যের জন্য, পুরস্কার মনে করুন। ওই লোকটি প্রথমবার সোজা তার চোখে দেখে বলল, সাহাব। তার গলায় না তিক্ততা ছিল, না অহংকার। যদি টাকার জন্য ঝাঁপ দিতাম, তবে হয়তো হিম্মত জোগাতে পারতাম না। কোটিপতির হাত থেমে গেল। তিনি প্রথমবার বুঝতে পারলেন যে সব জিনিসের দাম লাগানো যায় না। তবে আপনি কি চান? তিনি ধীর গলায় জিজ্ঞেস করলেন। ওই লোকটি কিছু মুহূর্ত ভাবতে থাকল, তারপর বলল, কিছু না, বাস এইটুকু যে যদি কখনো আবার কারো আমাকে দরকার পড়ে, তবে আপনিও এক মুহূর্ত ভাববেন না। এই জবাব কোনো সওদার ছিল না, এই জবাব এক মানুষের ছিল। পরের দিন শহরে একটা খবর ছড়িয়ে পড়ল। লোকেদের জানানো হলো যে নদীতে ডুবা মেয়েটির প্রাণ বাঁচানো লোকটি কে ছিল। খবরের কাগজে ছবি ছাপল, সোশ্যাল মিডিয়ায় ভিডিও চলল, আর ওই একই লোক যারা কাল পর্যন্ত প্রশ্ন করছিল, আজ প্রশংসা করছিল। কিন্তু ওই লোকটি ক্যামেরা থেকে দূরে রইল। সে নিজের ছাগলদের সাথে ওই পথেই চলতে থাকল, যেন কিছুই বদলায়নি। ফারাক বাস এইটুকু ছিল যে এখন পথে দেখা হওয়া লোকেরা তাকে সন্দেহের নজরে নয়, সম্মানের নজরে দেখত। মেয়েটি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরল। সে নিজের বাবাকে বলল যে সে ওই লোকটির সাথে দেখা করতে চায়। যখন সে তার সাথে দেখা করল, তখন সে বাস হাত জোড় করে ধন্যবাদ জানাল। কোনো বড় সংবাদ হল না, কোনো নাটকীয় দৃশ্য তৈরি হল না। আপনি আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন, মেয়েটি বলল। ওই লোকটি হাসল আর বলল, জীবন কারোর হয় না মা, বাস কখনো কখনো আমরা তাকে বাঁচানোর সুযোগ পেয়ে যাই। সেদিন কোটিপতি নিজের মেয়ের হাত ধরলেন। তার উপলব্ধি হল যে সম্পদ তাকে অনেক কিছু দিয়েছিল, কিন্তু মানবতার মানে আজ প্রথমবার তিনি সঠিক অর্থে বুঝেছিলেন। নদী আজও বয়, কখনো শান্ত, কখনো উথাল পাথাল।
আর ওই নদীর তীরে এখনও এক লোক ছাগল চড়ায়, বিনা কোনো পরিচয়ে, বিনা কোনো পদে, কিন্তু এক এমন ধনী হওয়ার সাথে যাকে না জল ডোবাতে পারে, না সময় মেটাতে পারে। কারণ সেদিন নদী থেকে শুধু এক মেয়ে বাঁচেনি, সেদিন মানবতাও জ্যান্ত ফিরে এসেছিল। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে আমাদের চ্যানেল জিন্দেগি কি কাহানিয়া লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে নিজের আর নিজের শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্প কোথায় কোথায় হৃদয় স্পর্শ করছে। আবার দেখা হবে এক নতুন আবেগঘন গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন, সুস্থ থাকুন আর নিজের মা বাবাকে সময় দিন।